আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়তা, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যথোপযুক্ত হয়। উপযুক্ত গুণ মান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে, আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব। আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না। নিঃসন্দেহে সমস্ত বিষয়েই প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণসম্পন্ন শিক্ষার্থীর উপর। ক্রেতা পরিষেবার প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয় প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তায় অনুগ্রহ করে ধন্যবাদ ইত্যাদি কথাগুলো ব্যবহার করবে। মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এইভাবে মৃদু হাসি হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতারাও শুকনো হাসির অন্তঃসার শূন্যতা বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে, বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো অনায়াসে ব্যবহারের সঙ্গে একাত্ম হয়ে যায় যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে। ফরাসি দার্শনিক ব্লেজ পাস্কালকে একবার একজন বলেছিলেন, আপনার মতো আমার মেধা থাকলে আমি আরও ভালো মানুষ হতে পারতাম। পাস্কাল জবাব দেন, আগে ভালো মানুষ হও, তাহলে আপনি আমার মেধা পাবেন। ক্যালগারি টাওয়ার নামে অট্টালিকাটির উচ্চতা 190.8 মিটার, ওজন 10,884 টন। এর প্রায় শতকরা 60% অর্থাৎ 6,349 টন মাটির নিচে আছে। উচ্চতম বাড়িগুলোর ভিত্তিকে এইভাবে সুদৃঢ় করতে হয়েছে। সাফল্যকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়। সাফল্যের ভিত্তি হচ্ছে মনোভাব। তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের অবদান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 85টি ক্ষেত্রে প্রার্থীরা চাকরি পায় তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির জন্য, আর শতকরা 15টি ক্ষেত্রে পায় অনেক তথ্য ও সংখ্যাতত্ত্ব জানে এবং বেশ চালাক চতুর বলে। শিক্ষা খাতে যে ব্যয় হয় তা বিপুল, এবং সেই শিক্ষা কেবল তথ্য ও সংখ্যাতত্ত্ব মুখস্থ করায়। এই শিক্ষা জীবিকা অর্জনে সাফল্যের ক্ষেত্রে মাত্র শতকরা 15% দায়ী। এই বইয়ের আলোচ্য বিষয় হলো বাকি শতকরা 85% সাফল্য। ইংরেজি ভাষায় অ্যাটিটিউড শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। ব্যক্তি জীবনে, জীবিকার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে জীবনের সব ক্ষেত্রেই এই অ্যাটিটিউড বা মনোভাবের বিশেষ গুরুত্ব আছে। কোনো প্রশাসক কি ভালো প্রশাসক হতে পারেন যদি তার উপযুক্ত দৃষ্টিভঙ্গি না থাকে? ছাত্রসুলভ মনোভাব না থাকলে একজন ছাত্র কি ভালো ছাত্র হতে পারে? পিতামাতা, শিক্ষক, মালিক, কর্মচারী ইত্যাদি প্রত্যেকেরই স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনের উপযোগী মনোভাব না থাকলে যথাযথভাবে তাদের কর্তব্য করতে পারেন না। তাই যে জীবিকায় আপনি পছন্দ করুন না কেন, সাফল্যের ভিত্তি হচ্ছে আপনার মনোভাব বা দৃষ্টিভঙ্গি। হিরে ছড়ানো ক্ষেত। আফ্রিকায় এক কৃষক সুখী ও পরিতৃপ্ত জীবনযাপন করত। সে সুখী কারণ তার যা ছিল তাতেই
ছিল সন্তুষ্ট, আবার সে সন্তুষ্ট ছিল বলেই সুখী ছিল। একদিন একজন বিজ্ঞ ব্যক্তি তার কাছে হীরের মহিমা কীর্তন করে হীরের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বললেন। তিনি জানালেন, তোমার যদি বড় আঙ্গুলের আকারের একটি হীরে থাকে তবে তুমি একটা শহরের মালিক হতে পারবে, আর হাতের মুঠির আকারে একটি হীরে থাকে তবে সম্ভবত একটা দেশের মালিক হতে পারবে। এই বলে বিজ্ঞ ব্যক্তিটি চলে গেলেন। কিন্তু সেই রাত্রে কৃষক আর ঘুমাতে পারল না। তার মনে সুখ ছিল না, কারণ হীরের অভাবে সে অতৃপ্তির বোধে পীড়িত। অতৃপ্ত বলেই সে অসুখী। পরদিন থেকে কৃষক তার খামার বাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করে দিল। শেষ পর্যন্ত সমস্ত বিক্রি করে তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় রেখে সে বেরিয়ে পড়ল হীরের খোঁজ করতে। সারা আফ্রিকা সন্ধান করে কোথাও হীরে পেল না। সারা ইউরোপ খুঁজল, কিন্তু সেখানেও কিছু পেল না। যখন স্পেনে পৌঁছলো তখন সে শারীরিক, মানসিক এমনকি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। চরম হতাশাগ্রস্ত হয়ে অবশেষে বার্সিলোনা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করল। এদিকে যে লোকটি খামার বাড়িটি কিনেছিল সে একদিন সকালে ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদীটিতে ওঁকে জল খাওয়াচ্ছিল। নদীর ওপারে একটি পাথর টুকরোর উপর সকালে রোদ পড়ে রামধনুর মতো বিচিত্র রঙে ঝকমক করে উঠল। বসার ঘরের টেবিলের উপর পাথরটি বেশ ভালো দেখাবে মনে করে লোকটি পাথরটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। সেদিন বিকেলে সেই বিজ্ঞ ব্যক্তিটি বাড়িতে এসে টেবিলের উপর ঝকমকে পাথরটি দেখে জিজ্ঞেস করলো, হাফিজ কি ফিরে এসেছে? হাফিজ ছিল পুরনো মালিকের নাম। খামার বাড়ির নতুন মালিক বললেন, না, কিন্তু এ কথা জিজ্ঞেস করছেন কেন? বিজ্ঞ ব্যক্তিটি বললেন, ওই পাথরটি একটি হীরে, আমি হীরে চিনি। মালিক কিন্তু মানতে চাইল না। সে বলল, না, এটি একটি পাথর, আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি, আর আমার সঙ্গে আসুন, দেখবেন সেখানে ওই ধরনের পাথর আরও অনেক আছে। তারা দুজনে কিছু পাথর কুড়িয়ে পরীক্ষার জন্য জহুরির কাছে পাঠিয়ে দিল। পাথরগুলো হীরে। দেখা গেল সমস্ত ক্ষেতটিতেই একরের পর একর জুড়ে অজস্র হীরে ছড়ানো আছে। এই গল্পটি কি নীতি শিক্ষা দেয়? এই গল্পটি থেকে 5টি শিক্ষা আমরা পাই। এক হচ্ছে, হাতের কাছে সুযোগটিকে যথার্থভাবে সদ্ব্যবহার করাই সঠিক মনোভাব। একরের পর একর বিস্তৃত হীরে ভরা ক্ষেতটি ছিল হাতের কাছের সুযোগ। সোনার হরিণের সন্ধানে না ছুটে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। 2. নদীর অপর পারের ঘাসকে অনেক বেশি সবুজ মনে হয়। দূরবর্তী সম্ভাবনাকে মানুষ অনেক বেশি উজ্জ্বল মনে করে। প্রাপ্ত সুযোগকে কাজে না লাগিয়ে যারা সুদৃঢ় সম্ভাবনার স্বপ্নে বিভোর থাকে তারা জানে না যে আরেকজন ওই সুযোগটি পাওয়ার আশায় উন্মুক্ত হয়ে আছে। সে খুশি হবে ওই সুযোগটি পেলে। 4. সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নেই তারা সুযোগ এসে যখন দরজায় কড়া নাড়ে তখন আবার হচ্ছে বলে বিরক্ত হয়। 5. একই রকম সুযোগ দুবার আসে না। পরবর্তী সুযোগ হয়তো বেশি ভালো হবে, কিন্তু খুবই কষ্টসাধ্য হবে, কিন্তু এরকম হবে না। ডেভিড ও গুলিয়াতের গল্প অনেকের জানা আছে। গুলিয়াত নামের দৈত্যটি গ্রামের ছেলে মেয়েদের ভয় দেখিয়ে সন্তুষ্ট করে রাখত। একদিন ডেভিড নামে একটি 17 বছরের রাখাল ছেলে গ্রামে তার ভাইদের কাছে বেড়াতে এসে ওদের জিজ্ঞেস করলো, তোমরা দৈত্যটার সঙ্গে লড়াই করো না কেন? ভাইয়েরা ভয়ে ভয়ে বলল, দেখছো না কি বিরাট চেহারা, ওকে আঘাত করাই মুশকিল। ডেভিড বলল, তা হবে কেন? বিরাট চেহারা বলেই তো ও আঘাত করা সহজ, কোনো তাক ফসকে যাবে না। তার পরের কাহিনী সবাই জানে। ডেভিড বুদ্ধির সাহায্যে এই দৈত্যটিকে হত্যা করে গ্রামের ছেলে মেয়েদেরকে সন্ত্রাসমুক্ত করেছিল।
একই দৈত্য সম্পর্কে দু রকমের দৃষ্টিভঙ্গি, সাহসীর একরকম, আবার ভীতুদের অন্যরকম। জীবনের লক্ষ্য পথে প্রতিহত হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের মানসিকতার উপরই নির্ভর করবে। যারা সমস্ত বিষয়ে ইতিবাচক চিন্তা করেন তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন। যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে কোনো বাধাই বিরাট প্রতিবন্ধক। বিখ্যাত প্রতিষ্ঠানগুলো শ্রেষ্ঠত্বের পরিমাপ সেখানকার কর্মীদের বেতন হার দিয়ে বা কাজকর্মের পদ্ধতি দিয়ে হয় না। শ্রেষ্ঠত্বের বিচার হয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের আবেগ ও অনুভূতি কতটা জড়িত, কাজের প্রতি তাদের মনোভাব এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক দিয়ে। কোনো কর্মী যখন বলেন এই কাজটা করতে পারবো না, তখন তার আর কথা দুটি সম্ভাব্য অর্থ আছে। হয় তিনি বলতে চান যে কাজটি কিভাবে করতে হয় তা তিনি জানেন না, কিংবা আর তিনি কাজটি করতে চান না। যদি কাজের পদ্ধতি না জানা থাকে তবে তা প্রশিক্ষণের সমস্যা, আর যদি কাজটি করতে না চান তবে তা হবে মনোভাবের সমস্যা, অর্থাৎ কাজটি করতে তার আগ্রহ নেই, কিংবা মূল্যবোধের সমস্যা, অর্থাৎ তিনি মনে করেন কাজটি করা উচিত। একটি সুসম্পন্ন দৃষ্টিভঙ্গি। আমি বিশ্বাস করি মানুষ সম্পর্কে একটি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। মানুষ কেবল দুটো হাত বা দুটো পা নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মেধা, হৃদয় মিলিয়ে যে মানুষ সেই কাজে যায়, আবার কাজ থেকে ঘরে ফিরে আসে। আমরা পারিবারিক সমস্যা কাজের জায়গায় নিয়ে যাই, আবার কাজের সমস্যা পরিবারের মধ্যে নিয়ে আসি। পারিবারিক সমস্যা মাথায় নিয়ে কাজের জায়গায় গেলে কি হয়? মানসিক চাপ বেড়ে যায়, ফলে উৎপাদনে ঘাটতি পড়ে। অন্যদিকে কাজের সমস্যা ও অন্যান্য সামাজিক সমস্যায় বিব্রত থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। যে উপাদানগুলো মনোভাব আর নির্ধারিত করে, আমরা কি আমাদের মনোভাব নিয়ে জন্মাই, কিংবা জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলি? কী কী উপাদান আমাদের মানসিকতা গঠন করে? পারিপার্শ্বিক অবস্থার ফলে কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি গঠিত হয় এবং সেই দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন করা যায়? জীবনের গঠনশীল বছরগুলোতেই আমাদের মানসিকতা নির্দিষ্ট আকার নিতে শুরু করে। প্রধানত তিনটি উপাদান আমাদের মনোভাব গঠন করতে সাহায্য করে। সে তিনটি হলো: 1. পরিবেশ, 2. অভিজ্ঞতা, 3. শিক্ষা। প্রত্যেকটি পৃথক পৃথকভাবে মূল্যায়ন করা যায়। 1. পরিবেশ। নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে পরিবেশ তৈরি হয়। পরিবার ইতিবাচক ও নেতিবাচক দুই রকম প্রভাব সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্রে সহপাঠীদের প্রভাব, কর্মক্ষেত্রে সহানুভূতিশীল ও সাহায্যকারী উপরওয়ালা কিংবা অতিরিক্ত সমালোচনাকারী উপরওয়ালা। সংবাদ মাধ্যম, টেলিভিশন, খবরের কাগজ, সাময়িক পত্র, বেতার, সিনেমা। সাংস্কৃতিক ও পশ্চাৎপদ পরিমণ্ডল, ধর্মীয় উত্তরাধিকার ও পরিমণ্ডল, পরম্পরা ও সংস্কার, সামাজিক পরিবেশ, সমসাময়িক রাজনৈতিক আবর্তন। এই সমস্ত মিলে একটি সাংস্কৃতিক বাতাবরণ সৃষ্টি করে। পরিবার, সংগঠন কিংবা স্বদেশ প্রত্যেকটিরই একটি বিশেষ সাংস্কৃতিক বাতাবরণ আছে। নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রেতা, তত্ত্বাবধায়ক, ম্যানেজার, মালিক সকলেই বেশ ভদ্র, আবার কোনো প্রতিষ্ঠানে দেখা যাবে প্রত্যেকেরই ব্যবহার বেশ ধীর ও অভদ্র জনিত। এক একটি পরিবারের বাচ্চারাও তাদের বাবা মা ভদ্র, বিবেচক ও মার্জিত ব্যবহারের অভ্যস্ত, আবার অন্য পরিবারে একে অন্যের সঙ্গে বিশ্রীভাবে ঝগড়া করে। যেসব দেশে রাজনৈতিক বাতাবরণ পরিচ্ছন্ন এবং সরকার সৎভাবে পরিচালিত হয়, এই সমস্ত দেশে সাধারণত জনসাধারণ সৎ, অপরকে সাহায্য করতে উৎসুক এবং আইন মেনে চলতে অভ্যস্ত। আর উল্টোটাই ঠিক, অর্থাৎ যেখানে সরকার ভ্রষ্টাচারী সেখানে একজন সৎ ব্যক্তি বিপদের সম্মুখীন হন, আবার যেখানে বাতাবরণ সৎ ও
পরিচ্ছন্ন, সেখানে একজন ভ্রষ্টাচারী অসুবিধার সম্মুখীন হন। যেখানে একটি ইতিবাচক কাজের আবহাওয়া আছে, সেখানে একজন প্রান্তিক উৎপাদনকারী কর্মীরও উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। আবার নেতিবাচক বাতাবরণে একজন সুদক্ষ কর্মীরও উৎপাদন ক্ষমতা কমে যায়। যে কোনো সংস্থার কর্মধারার আদর্শর উপর থেকে নিচে প্রবাহিত হয়, নিচে থেকে উপরে নয়। মাঝে মাঝে সংস্থার কর্মকর্তাদের পিছন ফিরে তাকিয়ে বিচার করার প্রয়োজন যে তারা সহকর্মীদের জন্য কী ধরনের কাজের আবহাওয়া সৃষ্টি করেছে। একটি নেতিবাচক অবস্থার মধ্যে ইতিবাচক কর্মোদ্যম সৃষ্টি করা দুঃসাধ্য। যেখানে আইন না মেনে চলাই নিয়ম হয়ে গেছে, সেখানে সৎ নাগরিক যে ঠক জোচ্চোর ও চোর হয়ে উঠবে, তাতে আর আশ্চর্য কি? যে বাতাবরণের মধ্যে আমরা বাস করি, যা আমরা অন্যদের জন্য তৈরি করেছি, তারও মূল্যায়ন করার প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয়, অভিজ্ঞতা। জীবনে নানা ঘটনার অভিজ্ঞতা এবং নানা মানুষের সঙ্গে সংস্রবের অভিজ্ঞতায় আমাদের ব্যবহারেও পরিবর্তন ঘটে। যদি কোনো ব্যক্তির সংস্পর্শে এসে আমাদের ইতিবাচক অভিজ্ঞতা হয়, তবে আমাদের দৃষ্টিভঙ্গিও হবে ইতিবাচক। শিক্ষা। এখানে আমি কথা অনুযায়ী শিক্ষা এবং স্কুল কলেজের বাইরের হাতে কলমে শিক্ষার কথা বলছি, কেবলমাত্র ডিগ্রির কথা নয়। জ্ঞানকে পরিকল্পনা মাফিক ও অভিজ্ঞতার নিরিখে প্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে। আমি ব্যাপক অর্থে শিক্ষার কথা বলছি। এই শিক্ষায় শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একজন প্রকৃত শিক্ষকের প্রভাব চিরন্তন। বৃহৎ তরঙ্গ থেকে অজস্র ক্ষুদ্র তরঙ্গ ভঙ্গের মতো। তার প্রভাব সদা বিস্তৃত এবং বস্তুর পক্ষে অপরিমেয়। আমরা তথ্যের ভারে আকণ্ঠ নিমজ্জিত, কিন্তু জ্ঞান ও বিজ্ঞতার অভাবে তৃষ্ণার্থ। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথ নির্দেশ করে না, কীভাবে জীবনযাপন করতে হয় তারও শিক্ষা দেয়। ইতিবাচক মনোভাবের মানুষ কিভাবে চেনা যাবে? একজন মানুষ অসুস্থ না হলে যেমন তাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না, তেমনি নেতিবাচক মনোভাব না থাকলেও কাউকে ইতিবাচক মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করা যাবে না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য সহজে নজরে পড়ে। তারা দয়ালু, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং নিরহংকার। তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও উচ্চ আশা পোষণ করেন এবং সব কাজেই ইতিবাচক ফল প্রত্যাশা করেন। যাদের মনোভাব ইতিবাচক তারা 12 মাসি ফলের মতো সবসময় সুস্বাদু, তাই তারা সবসময় স্বাগত। ইতিবাচক মনোভাবের সুবিধা। এই মনোভাবের সুফল অনেক এবং সহজে তা নজরেও পড়ে। অবশ্য যা সহজে নজরে পড়ে তা সহজে নজর এড়িয়েও যেতে পারে। যাই হোক, কয়েকটি সুবিধা উল্লেখ করা যায়। উৎপাদনশীলতা বাড়ায়, সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ সৃষ্টি করে, সমস্যার সমাধানে সাহায্য করে, কাজের উৎকর্ষ বাড়ায়, সৌহার্দ্যপূর্ণ আবহাওয়ায় সৃষ্টি করে, অনুগত্যের মনোভাব তৈরি করে, মুনাফা বাড়ায়, কর্মচারী, মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নতি করে, মানসিক চাপ কমায়, সমাজের সহায়ক সদস্য হতে সাহায্য করে। একটি প্রসন্ন ব্যক্তিসম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে সাহায্য করে। নেতিবাচক মনোভাবের ফলাফল: তিক্ততার সৃষ্টি হয়, ক্ষোভের ও অসহিষ্ণুতার সৃষ্টি হয়, জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে, অসুস্থতার শিকার হতে হয়, নিজের ও ঘনিষ্ঠদের উপর মানসিক চাপ বাড়ে, পরিবারের মধ্যে এবং কর্মস্থলে এমন একটি নেতিবাচক আবহাওয়া সৃষ্টি করে যা কারোর পক্ষে মঙ্গলদায়ক নয়। এরূপ মনোভাব ধীরে ধীরে শুধু ঘনিষ্ঠদের সংক্রামিত করে না, পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়। এরূপ দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন হয়েও তা পরিবর্তন করা
যায় না কেন? মানুষের স্বভাব পরিবর্তন পরিপন্থী, পরিবর্তন অস্বস্তিকর, সদর্থক বা নজর্থক যেমনই ফলাফল হোক না কেন, পরিবর্তন সবসময়ই চাপ সৃষ্টি করে। কখনো কখনো নেতিবাচক মনোভাবের সঙ্গে এমন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি যে পরিবর্তন ইতিবাচক হলেও আমরা তা গ্রহণ করতে চাই না। চার্লস ডিকেন্স এক বন্দির কাহিনী লিখেছেন যে অনেকদিন মাটির নিচে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন। তার মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে তার অন্ধকার কুঠুরি থেকে মুক্ত পৃথিবীর উজ্জ্বল আলোয় নিয়ে আসা হলো, তখন সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখল। কয়েক মুহূর্ত পরে সে তার নতুন পাওয়া স্বাধীনতায় এমন অস্বস্তি বোধ করতে লাগলো যে সে তার সেই অন্ধকার কুঠুরিতে ফিরে যেতে চাইল। সেই কুঠুরি, শেকল, অন্ধকার এসবের মধ্যে সে নিশ্চিন্ত ও অস্বস্তি বোধ করে। তাই স্বাধীনতাও বিশাল পৃথিবীর কোনো আকর্ষণ তার কাছে ছিল না। ইতিবাচক মনোভাব গঠনের পদ্ধতি। বাল্যকালেই সারা জীবনের জন্য মানুষ গঠন সম্পন্ন হয়ে যায়। সবচেয়ে ভালো হয় যদি সেই বছরগুলোতে ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে, কিন্তু তার অর্থ এই নয় যে এই ঘটনাচক্রে যদি বাল্যকালে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে তবে তা সারা জীবন বহন করে চলতে হবে। এরূপ মনোভাবের পরিবর্তন করা যায়, কিন্তু তা খুব সহজসাধ্য নয়। কিভাবে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হয়? যে আদর্শগুলো ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে সে সম্পর্কে অবহিত হওয়া। ইতিবাচক মনোভাব অর্জন করার আর আকাঙ্ক্ষা। আদর্শগুলো সার্থকভাবে অনুসরণের জন্য শৃঙ্খলাবোধ ও নিষ্ঠার অনুশীলন প্রয়োজন। বয়স্ক ব্যক্তিরা নিজেরাই ইতিবাচক মনোভাব গঠন করতে পারেন, এ দায় নিজেদেরই নিতে হবে। অনেক সময় ব্যর্থতার জন্য আমরা অপরকে বা সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাকে দায়ী করি, কিন্তু এরূপ না করে একটি বিশ্লেষণধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। প্রত্যেক দিন প্রাপ্তকালে আমাদের মনোভাব তৈরি করে নেওয়া সম্ভব। বয়স্ক ব্যক্তি হিসেবে আমাদের কাজের ও ব্যবহারের দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত। নজর্থক মনোভাবের ব্যক্তিরা তাদের ব্যর্থতার জন্য বিশ্ব শুদ্ধ সবাইকে, তাদের মাতা পিতা, স্ত্রী, শিক্ষক, দেশের সরকার, অর্থনীতি দোষারোপ করেন। মনকে অতীতের বন্ধন থেকে মুক্তি দিতে হবে। পুরনো ধুলো ঝেড়ে ফেলে জীবনের মূল ধারায় প্রত্যাবর্তন দরকার। সব স্বপ্নকে সংহত করে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে হবে। যেগুলো সৎ, সত্য এবং মহৎ, সেই সমস্ত ইতিবাচক বিষয়গুলো সম্পর্কে চিন্তা করতেই মনের ইতিবাচক দিকটি সমৃদ্ধ হবে। যদি আমরা এই ধরনের মানসিকতা গঠন করতে চাই এবং তা স্থায়ী করতে চাই, তবে সচেতনভাবে নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুশীলন করা দরকার। প্রথম পদ্ধতি, লক্ষ্যের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে ইতিবাচক গুণের খোঁজ করো। জীবনের সমস্ত ইতিবাচক বিষয়েই প্রতি নজর দেয়া দরকার। কোনো ব্যক্তির জীবনে কিংবা কোনো বিশেষ অবস্থায় যে উপাদান ও গুণ মান কল্যাণকর সেগুলোর প্রতি নজর দেওয়া উচিত। ইতিবাচক মানসিকতা কেবলমাত্র ত্রুটিগুলো দেখতেই অভ্যস্ত হয়ে যায়, ফলে দোষগুলোই দেখা যায়, কল্যাণকর দিকটি নজরে আসে না। দোষ দেখাই যাদের স্বভাব, তারা স্বর্গেরও ত্রুটি বার করতে পারেন। বেশিরভাগ মানুষই না দেখতে ইচ্ছা করেন, তাই বড় করে দেখেন। যদি তারা মানুষের মধ্যে বন্ধুত্ব, আনন্দ এবং অন্যান্য ইতিবাচক গুণাবলীর খোঁজ করেন তবে তাই পাবেন। আর যদি তাদের মধ্যে বিষাদন বা উদাসীনও দেখতে চান তবে তাও পাবেন। মানুষের মধ্যে ভালো মন্দ দুইই আছে, তাই স্মরণ রাখা দরকার যে ইতিবাচক গুণগুলোর খোঁজ করা বা প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে ত্রুটিগুলোকে অগ্রাহ্য করা। সোনার খোঁজে। অ্যান্ড্রু কার্নেগি নামে একজন
স্কট বাল্য বয়সে আমেরিকায় এসে নানা ধরনের খুচরো কাজ করতে শুরু করেন। তিনি জীবন শেষ করেন আমেরিকার একজন বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী হিসাবে। একসময়ে 43 জন করোড়পতি তার সংস্থায় কাজ করতেন। কয়েক দশক আগে $1 কোটি বিপুল ঐশ্বর্য হিসেবে বিবেচিত। কয়েক দশক আগে $1 কোটি বিপুল ঐশ্বর্য হিসেবে বিবেচিত হতো। আজও তা কিছু কম ঐশ্বর্য নয়। জৈনিক ব্যক্তি সোনার জন্য টনের পর টন মাটি কাটতেও সরাতে হয়, কিন্তু সোনাই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা, আমাদের নজর কোনটার উপর? নজরটা সোনার উপর থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও যদি দোষ ত্রুটি খোঁজা হয়, তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে, আপনি কি খুঁজছেন? অ্যান্ড্রু কার্নেগির জবাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সব অবস্থাতেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু ইতিবাচক দিক আছে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলীর সন্ধান করতে হয়, কারণ তা সহজে নজরে আসে না। তাছাড়া আমরা অন্য মানুষের ত্রুটি দেখতে এত অভ্যস্ত যে ভালো দিকটি সাধারণত আমাদের নজরে আসে না। সব মানুষেরই কিছু ইতিবাচক দিক আছে। এই কথার দৃষ্টান্ত হিসেবে একজন বলেছিলেন যে একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখিয়ে থাকে, কারণ স্মরণ রাখা প্রয়োজন। যখন আপনি সোনার খোঁজ করেন, তখন 1 আউন্স সোনার জন্য আপনাকে টন টন মাটি সরাতে হয়, কিন্তু আপনি খোঁজেন সোনাই, মাটি নয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সবসময়ই সমালোচনা করবে। কিছু লোক আছেন যারা পক্ষ বিপক্ষ বিচার না করে সবসময় সমালোচনা করেন। সমালোচনাই তাদের জীবিকা, সমালোচনা তাদের জীবন। তারা প্রায় বিজয়ী লক্ষ্যে ও একাগ্রতা নিয়ে সমালোচনা করেন। প্রতিটি মানুষের মধ্যে প্রত্যেক অবস্থায় তারা কিছু ত্রুটি খুঁজে বার করবেনই এবং বিশ্বশুদ্ধ সবাইকে ত্রুটির জন্য দোষারোপ করবেন। এই ধরনের মানুষকে বলা হয় শক্তি শোষক। তারা সমস্ত শক্তি শোষণ করে নেন। এরা ক্যাফেটেরিয়াতেও গিয়ে ক্লান্তি অপসারণের নামে 20 কাপ চা কফি গলাধকরণ করেন, মনে সুখে ধূমপান করেন এবং অজস্র নিন্দামন্দ করেন। তারা শুধু নিজেদের মধ্যেই নয়, আশপাশে যারা থাকেন সবার মধ্যে একটা চাপা উত্তেজনা সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে ছোঁয়াচে রোগের নেই তারা একটি নঞ্জর্থক বাণী বহন করেন এবং এমন একটি পরিবেশের সৃষ্টি করেন যেখানে কেবল নেতিবাচক ফলই পাওয়া যায়। রবার্ট ফুলটন বাষ্পীয় পথ আবিষ্কার করেছিলেন হাডসন নদীতে। যখন তিনি তার নতুন আবিষ্কার প্রদর্শনের আয়োজন করেছিলেন, তখন কিছু নিরাশাবাদী ও সংশয়ী ব্যক্তি জড়ো হয়ে বলাবলি করছিল যে জাহাজ কখনোই চলবে না। দেখা গেল জাহাজ চলছে এবং সেটি নদী দিয়ে এগিয়ে গেল। তখন তারা জাহাজ চলবে না বলে মন্তব্য করেছিল, কিন্তু তারা চিৎকার করে বলতে লাগলো, জাহাজ কখনোই থামবে না। সব কিছুর নেতিবাচক দিক দেখার কি আশ্চর্য মানসিকতা! কিছু লোক সবসময় নেতিবাচক দিকটিই দেখেন। এক শিকারীর শিকার করা পাখি খুঁজে নিয়ে আসার জন্য একটি শিক্ষিত কুকুর ছিল। কুকুরটি জলের উপর দিয়ে হাঁটতে পারত। শিকারী যখন কুকুরটির এই অলৌকিক ক্ষমতার হাঁস মারার পর সে কুকুরটিকে নির্দেশ দিল হাঁসগুলো জল থেকে তুলে আনতে। কুকুরটি এই জলের উপর দিয়ে দৌড়ে মৃত হাঁসগুলো নিয়ে এলো। সারাদিন ধরে বেশ কয়েকবারই কুকুরটি জলের উপর দিয়ে দৌড়াতে হলো। শিকারী তার কুকুরের এই আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে কিছু মন্তব্য আশা করেছিল, কিন্তু বন্ধু ছিল চুপচাপ। শিকারী বাড়ি ফেরার পথে বন্ধুকে জিজ্ঞেস করলো, কুকুরটির কোনো অসাধারণত্ব লক্ষ্য করেছো কি? বন্ধু জবাব দিল, হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না। কোনো ব্যক্তি সব সময় নঞ্জর্থক দিকটি দেখেন। হতাশাবাদী কাকে বলে? যারা নিজেদের হতাশার কথা বলতে না পারলে অসুখী হন, যারা নিজেদের প্রকৃত অবস্থা ভালো হলেও খারাপ বলে ভাবতে অভ্যস্ত,
যারা জীবনের অনেকটা সময়ই এক মানুষের মৃত্যু হয়েছে শোনার পর আর বিছানায় ঘুমানোর বন্ধ করে দিয়েছে, যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্বাস্থ্যের আনন্দ উপভোগ করতে পারেন না, যারা সবসময় খারাপ অবস্থায় আশঙ্কা করেন এবং সমস্ত ঘটনাকে গুরুতর খারাপ করে তোলেন, যারা রসগোল্লার ছিদ্রগুলোই দেখেন অন্য কিছু দেখেন না, যারা মনে করেন সূর্য কেবল ছায়ার দৃষ্টি, যারা শুধুমাত্র দুঃখের হিসেব করেন সুখের কথা ভুলে যান, যারা জানেন যে কঠিন শ্রম কারোর কোনো ক্ষতি করে না কিন্তু বিশ্বাস করেন কোনো ঝুঁকি নেওয়া ঠিক না। আশাবাদীকে কয়েকটি কথায় আশাবাদীর পরিচয় দেয়া যেতে পারে। মানসিক দিক থেকে এত দূর হবেন যে মনের শান্তি কোনোভাবেই বিঘ্নিত হবে না। প্রত্যেকের মানসিক দিক, প্রত্যেকের স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির কথা বলবেন। কথাবার্তায় বন্ধুদের মনে এই বিশ্বাস জন্মাবেন যে তাদের প্রত্যেকের কিছু না কিছু শক্তি আছে। প্রত্যেক বিষয়ে এর উজ্জ্বল দিকটাই দেখার চেষ্টা করবেন। কেবল শ্রেষ্ঠত্বের বিষয়ে চিন্তা করবেন, শ্রেষ্ঠ সংস্থার জন্য কাজ করবেন এবং সবচেয়ে ভালো ফল প্রত্যাশা করবেন। নিজের সাফল্য যেমন উৎসাহ পান, অপরের সাফল্যও তেমনি উৎসাহ দেখাবেন। অতীতের বিচ্যুতি ভুলে গিয়ে ভবিষ্যতে সাফল্যের চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য থাকবেন স্মিত হাসি। নিজেকে উন্নত করার জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার জন্য সময় অবশিষ্ট না থাকে। এত বড় হবেন যেন উদ্বেগ ও দুশ্চিন্তা কাবু করতে না পারে। এত মহান হবেন যেন ক্রোধ না বশীভূত করতে পারে। দ্বিতীয় পদ্ধতি, কাজ এখনই শেষ করার অভ্যাস আয়ত্ত করুন। জীবনে কোনো না কোনো সময়ে আমরা দীর্ঘসূত্রতার শিকার হয়েছি, এর ফলে পশ্চাত্য হয়েছে। দীর্ঘসূত্রতা নেতিবাচক মনোভাবের জন্ম দেয়। প্রকৃতপক্ষে পরিশ্রম করে কাজটি শেষ করতে যত না ক্লান্তি আসে, দীর্ঘসূত্রতার অভ্যাস তার থেকে বেশি ক্লান্তি করে। একটি সুনিষ্পন্ন কাজ সম্পন্নকে দেয় সম্পূর্ণতার তৃপ্তি এবং কর্মোদ্যোগ, আর অসমাপ্ত কাজ একটি ছিদ্রযুক্ত জলাধারের মতো সমস্ত কর্মশক্তিকে নিঃশেষিত করে দেয়। একটি ইতিবাচক মানসিকতা গঠন করতে ও বজায় রাখতে বর্তমানের মধ্যে বাঁচার এবং হাতের কাজগুলো এখনই করার অভ্যাস করতে হবে। চাঁদের আলোয় মধুর আলস্যে সে দিয়েছে নিদ্রা, সূর্যের উত্তাপ সে উপভোগ করেছে সমস্ত দেহ দিয়ে। কিছু কাজ করতে হবে এই ভেবে সে বেঁচেছে সারা জীবন। মৃত্যু যখন এসে দরজায় দাঁড়ালো তখনও কিছু করা হয়ে ওঠেনি। যখন আমি বড় হব, ছোট ছেলেটি বাল্যকালে ভেবে যে বড় হলে আমি এইভাবে কাজ করব এবং সুখী হব। যখন বড় হলো তখন ভাবলো কলেজের পাঠ শেষ করে এই কাজ করব এবং সুখী হব। কলেজের পাঠ শেষ করে ভাবলো এইবার একটি চাকরি পাই, তারপর বেশ কিছু কাজ করব। চাকরি যখন পেল তখন ভাবলো এইবার বিয়ে করি, তারপর অন্য ভালো কাজে হাত দেব। কিন্তু বিয়ের পরও যখন কিছু করতে পারল না তখন ভাবলো বাচ্চাদের লেখাপড়া শেখা শেষ হোক, তারপর দেখা যাবে। শেষ পর্যন্ত অবসর নেয়ার পর আর দেখলো জীবন কখন তার চোখের সামনে দিয়ে বয়ে চলে গেছে। কাজ সে কিছুই করতে পারেনি। খুব বড় বড় কথা বলে অনেকে দীর্ঘসূত্রতাকে আড়াল করার চেষ্টা করে, কাজ শেষ না হওয়ার অজুহাত হিসেবেই বলে। আমি বিশ্লেষণ করে দেখেছি 6 মাস পরেও দেখা যায় সেই বিশ্লেষণ চলছে, তখনও শেষ হয়নি। এটা এক ধরনের রোগ যাকে বলা হয় বিশ্লেষকের পক্ষাঘাত। এরা কখনোই কাজে সফল হবেন না। আর একদল আছেন যারা বলেন আমি তৈরি হচ্ছি, 6 মাস পরেও সে একই উত্তর তৈরি হচ্ছে। এদের রোগকে বলা হয় অজুহাতম্বর। সব সময় কাজ না করার অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যান। জীবনটাকে অভিনয়ের আগে ড্রেস রিহার্সেল নয়। যে জীবন দর্শনের বিশ্বাস থাকুক না কেন, জীবনের খেলায় আমাদের
হাতে মাত্র একটি গুলি আছে। এই খেলার বাজি অনেক বেশি, বাজি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। কোথায় এবং কখন, এই প্রশ্নের উত্তরে বলা যায় এখানেই এবং এখনই। এখানেই এবং এখনই। বর্তমান সময়কে সম্পূর্ণরূপে ব্যবহার করা প্রয়োজন। এর অর্থ অবশ্য এই নয় যে ভবিষ্যতের জন্য পরিকল্পনার প্রয়োজন নেই। সেই প্রয়োজন অবশ্যই আছে, যদি বর্তমানকে যথাযথভাবে কাজে লাগানো যায়, তবে স্বাভাবিকভাবে তাই হবে ভবিষ্যতের জন্য বীজ বপন।